জিডিপি প্রবৃদ্ধি উন্নয়নের মাপকাঠি আসলে সহজে বোঝার জন্য এবং সেই জিডিপি প্রবৃদ্ধি এবার আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ৬.৫% ধরে সরকার বাজেট পরিকল্পনা করছে। জিডিপি প্রবৃদ্ধি অর্জনটা আসলে কিভাবে আমাদের অর্থনীতিকে উপরে তোলে এবং সেই সম্পদ ভোগের বিষয়টা কিভাবে সামনে নিয়ে আসে? ধন্যবাদ। ৬.৫ না হয় যদি ৮.৫ হয় আরও ভালো, ১০.৫ হলে আরও ভালো। এই জিডিপিটা তো আসলে সামষ্টিকভাবে যত অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, সেই কর্মকাণ্ডটা বাড়ছে কি কমছে বা কী হারে বাড়ছে, কী হারে কমছে, কমে তো না বাড়ে আরকি। তো সেইটা মাপ করার জন্য হলো জিডিপির এই যে ফিগারটা আমরা নেই। এখন যদি এমন হয় যে এআই দিয়ে বা রোবট দিয়ে আমরা সবকিছু করে ফেলি, তাহলে জিডিপির প্রবৃদ্ধি অনেক হবে। কিন্তু সবাই আমরা দেখব যে আমাদের এর কর্মসংস্থান। এর অং এর কর্মসংস্থান না হলে এর ভাগ পাবো না, তাই না? তো সেজন্য আমরা যখন উন্নয়ন অর্থনীতি নিয়ে কথা বলি, একটা হলো যে আমরা কি প্রোডিউস করছি, কতটুকু প্রোডিউস করছি সেটা ইম্পোর্টেন্ট। তারপরে হলো যে এর ভাগ কে পাচ্ছে, সবাই পাচ্ছে কিনা, তাই না? তাহলে জিডিপির প্রবৃদ্ধি দিয়ে আমরা হলো যে কতটা বড় পাই, উৎপাদন হচ্ছে সবকিছু মিলে সেটা আমরা দেখতেছি। তারপরে অন্যান্য যে ডাইমেনশনগুলো আছে সেখানে গিয়ে দেখব যে সেখানে এর ভাগ কি অন্যরা পাচ্ছে কিনা, তাই না? ডেফিনিটলি পৃথিবীর সর্বত্র যখন প্রথম একটা ইন্ডিকেটর, সামষ্টিক অর্থনৈতিক ইন্ডিকেটর, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরা হয় সেটা জিডিপি প্রবৃদ্ধি। মাথাপিছু আয় সেটা। কিন্তু মাথাপিছু আয় মানে যে শাহবাগে বসে ভিক্ষা করছে, তাই না? তা আমরা যদি অর্থনীতির নিয়মে দেখি তাহলে তার কোনো আয় নাই, জিরো। তা হাত পেতে কিছু একটা তাকে নিতে হচ্ছে, তাই না? তাহলে সেখানেও দেখতে হবে যে রাষ্ট্র এই বড় পাই প্রডিউস করার পরে সেখান থেকে যারা কিনা আপনার প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের অংশ কিভাবে যাচ্ছে বা তারা একটা রিজনেবল লাইফ লিড করার জন্য মিনিমাম পাচ্ছে এই কিনা। সম্পদ অর্জন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন বর্তমান যে প্রেক্ষাপট অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সেখানে আসলে অর্জনটা খুব কি চ্যালেঞ্জের মধ্যে পড়বে? না, ডেফিনিটলি ৬.৫% তো প্রবৃদ্ধি হিসাবে বর্তমানে সবকিছু মিলে ভালো। কিন্তু সেটা অর্জন করা খুব কঠিন হবে এবং সেটা অর্জিত হোক আমি চাই। আমরা সবাই চাই। এর চেয়ে বেশি হোক। কিন্তু আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে এটা খুব কঠিন। এবং আমরা অন্যান্য যে আমাদের যে লক্ষ্যগুলো আছে, যেমন আমাদের এই নতুন গভর্নমেন্টের কিন্তু একটা জোর আছে যে আপনার সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষার পরিধি কত বাড়ানো যায়। কিন্তু সেই সুরক্ষার পরিধি বাড়াইতে গেলে, বাস্তবায়ন করতে গেলে তো আপনার অর্থায়ন লাগবে। আর বাংলাদেশের অর্থায়নের বড় জায়গা তো আপনার ট্যাক্স, আপনার যেটা আসবে, হ্যাঁ? ট্যাক্স এবং নন ট্যাক্স ইনকাম, মেইনলি ট্যাক্স ইনকাম যেটা। এবার তো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশ বাড়ানো হচ্ছে। সেটাই বলছিলাম যে যেহেতু আপনার ট্যাক্সের থেকে যে আপনার আর্নিংস হবে, মানে সরকারের যে আপনার রেভিনিউ আসবে, তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আপনার স্লো হয়ে যায় তাহলে আপনার ওখান থেকে ট্যাক্স কালেকশনও তো স্লো হয়ে যাবে। আর ট্যাক্স কালেকশন যদি স্লো হয়ে যায় তাহলে আপনি আপনি চাইলেও তো বড় করতে পারছেন না। আপনি চাইলেও তো আপনার বাংলাদেশের বাইরে আপনি যদি বৈশ্বিকভাবে ফরেন সোর্স থেকে বড় করতে চান, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিমিটেশন আছে সাংঘাতিকভাবে। এবং অলরেডি আমরা যা বড় করেছি সেটা নিয়েও কিন্তু আমরা চাপে আছি। আর ভেতর থেকে যদি আপনি বড় করেন তাহলে যেখান থেকে বড় করছেন সেখানে একটা ডাইভারশন হবে। কোনো একটা কাজ থেকে আপনি নিয়ে এসে, কোনো একটা কর্ম থেকে নিয়ে এসে আরেকটা জায়গায় আপনি ঢালবেন। যেমন আপনি যদি ব্যাংক থেকে বেশি নিতে চান, গভর্নমেন্ট যদি নিয়ে খরচ করতে চায়, তাহলে ব্যাংক থেকে আপনার যারা বেসরকারি বিনিয়োগকারী তারা আবার নেওয়ার ক্ষেত্রে ঘাটতিতে পড়বে। বলছিলেন যে আসলে সামাজিক সুরক্ষা কিংবা যেকোনো খাতের ব্যয়ে আসলে উপার্জনের তো আয়ের তো পথ উন্মুক্ত করতে হবে, বাড়াতে হবে। তো সেই জায়গা থেকে আসলে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনই হোক কিংবা আমাদের সমৃদ্ধি বা টেকসই উন্নয়নের জন্যই হোক, সেইটি আসলে অর্জন করতে গেলে আমাদের আসলে কোন দিকটা বেশি ফোকাস করা উচিত এবং গতানুগতিক হয়ে আসছে আসলে কি? হ্যাঁ, আপনার বাংলাদেশে যদি আমরা মানে এখন রাফলি বিবিএস এর যে স্ট্যাটিস্টিক্স আরকি, এর থেকে একটুখানি পভার্টি যদি বেশি ধরে নিয়ে 25% যদি আমরা দারিদ্র্যের হার ধরি, তারপরেও তো আমাদের 4.5 কোটি মানুষকে সাপোর্ট দিতে হবে। তাই না? তো 4.5 কোটি মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার যে পরিমাণ যদি আপনি পর্যাপ্ত সাপোর্ট দিতে চান, সেই পরিমাণ রিসোর্স তো থাকতে হবে। এরপরে রিসোর্স থাকার পরে যেটা আপা বললেন যে সঠিকভাবে পৌঁছায় কিনা। এখন আমরা যখন বলছি সেফটি নেট মানে কি? ধরেন একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করছে, কার্নিশ একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কাজ করছে, পিছনে একটা নেট দেওয়া আছে। যদি কোনো কারণে পা ফসকে যায়, নেটটা সেভ করে ধরবে। কিন্তু ওই সাপোর্টটা তো লাগবে। মেইন যে জায়গাটায় দাঁড়ায় থাকবে সেই সাপোর্টটা থাকার পরে না আপনি সেফটি নেট দিবেন। আর যদি এমন হয় যে ওখানে আপনার দাঁড়ানোর মতো জায়গা নেই, তাহলে কী হবে? সারাক্ষণ এসে পড়তে থাকবে। তো যে কথাটা আপা বলছিলেন যে পর্যাপ্ত যদি কর্মসংস্থান না হয়, এরা নিজেরা যদি আপনার প্রোডাক্টিভ যে অ্যাক্টিভিটিস
প্রান্তিক মানুষগুলো যদি সেটা না করতে পারে, তাহলে আপনি সেফটি নেট আপনি যদি অত বেশি দিতে চান সেই স্পেস আমাদের নাই। আর এখন যেটা দিবেন সেটা দিয়ে আপনি তাকে রিজনেবল লাইফ দিতে পারবেন না। এখন যে ব্যাপারটা আপনি বললেন যে হ্যাঁ, কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান করতে গেলে একটা বিষয় হলো যে আপনি যদি ফর্মাল সেক্টরে কর্মসংস্থান করতে চান, যে কোনো একটা বিনিয়োগ করতে গেলে তার যে প্রোডাক্ট, তারপরে সেটা আপনার ডেভেলপ করবেন, গভর্নমেন্টের যে আপনার সব উইং সেগুলো ক্লিয়ারেন্স লাগবে, তারপরে এনার্জি থেকে শুরু করে সব কিছুই লাগবে, সেটা আপনার বছর বছর লেগে যায়। কিন্তু ইনফর্মাল সেক্টরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমরা গ্রামে গঞ্জে যেগুলো দেখি হচ্ছে, ঠিক আছে, তো সেখানে আপনি চাইলেই দেখা গেছে কি যা যা আছে এর মধ্যে যদি আপনি মানে বিভিন্ন মেকানিজমে যদি আপনি সেখানে সাপোর্ট দিতে পারেন। এখন আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রধান হিসেবে আমি যেটা বলতে পারি, সেটা আমি দেখেছি যে গত ফিসক্যাল ইয়ারে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে কত 6.5% মতো রাফলি, কিন্তু তার 50% বেশি হয়েছে আপনার হলো গিয়ে আপনার এই যে মাইক্রো ক্রেডিট খাতে। তাহলে ওই গ্রামে গঞ্জে এই আপামর জনসাধারণ যারা কিনা আপনার প্রান্তিক, যারা কিনা যাদের অ্যাক্সেস টু আপনার মানে ফাইন্যান্স মানে এত ইজি না, তো যারা কিনা আপনার কোলাটেরাল দিতে পারে না, তাদের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ইনফর্মাল কাজের ক্ষেত্রে যদি আমরা অনেক বেশি মানি ইনজেক্ট করতে পারি, এবং আপনি দেখেন ব্যাংক থেকে এত টাকা বের হয়ে গেল, দেশ থেকে বের হয়ে গেল, ওই প্রান্তিক মানুষগুলো যদি ফেলও করে, তারা যদি কনজিউম ভোগও করে ফেলে, তারপরেও দেখবেন যে এটা সেফটি নেটের মতো কোনো না কোনো একটা জায়গায় কাজে লেগেছে। তা আমার কথা হলো যে মেইন স্ট্রিম ব্যাঙ্কগুলো যেভাবে বড় করেছে, বড় করে সেই টাকাটা যেভাবে আপনার বড় আপনার দেখা যাচ্ছে কি যে যারা লোনই তাদেরকে টাকা দিয়েছে, মানে উদ্দেশ্য ছিল যে তারা বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হবে অনেক মানুষের। কিন্তু যেই পরিমাণ টাকা বের হয়ে গিয়েছে প্রত্যাশিত লেভেলে কিন্তু কর্মসংস্থান তৈরি হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আপনি অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে ইয়েটা আছে, যেই উইন্ডোটা আছে, যদি সেখানে আপনি এই প্রান্তিক মানুষগুলোকে দিতে পারেন, এই জায়গায় আমার কাছে মনে হয় খুব সহজেই কর্মসংস্থান তৈরি করা সম্ভব। স্যার, আমরা আপনার কাছে যদি এবার জানি যে আমাদের অর্থনীতির আকার বাড়ছে, আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, আমরা 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতির আকার পেতে যাচ্ছি। তো অর্থনীতি বড় হচ্ছে, জনসংখ্যাও বাড়ছে, একই সাথে সাথে সামাজিক সুরক্ষা খাতের সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হচ্ছে। এটি কি আসলে কোথাও কোনো ছন্দপতনের ফল? মানে সামাজিক সুরক্ষা, আমরা যখন উন্নত হচ্ছি, আমরা যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে হিসেবেই তো জিডিপি বাড়ছে বলা যায়। সেই জায়গা থেকে আসলে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়াতে হচ্ছে। না, এটা আপনার একটাই মনে রাখতে হবে যে আপনি আমার থেকে 10 মাইল আগে আছেন, আপনি দৌড়াচ্ছেন 6 মাইল বেগে। আমি আপনার থেকে 10 মাইল পিছায়ে আছি, আমি দৌড়াচ্ছি 5 মাইল বেগে। আমিও সামনে যাচ্ছি, আপনিও সামনে যাচ্ছেন। তো আল্টিমেটলি কী হচ্ছে, আপনার সাথে ডিফারেন্স কিন্তু আমার 10 মাইল থেকে বাড়ছে আর রাস্তাতে, তাই না? এখন আপনি যদি 71 এর দিকে আপনি যদি ব্যাক করেন, কিছু স্ন্যাপশট নেন মানুষের যে হাউসগুলি ছিল, তাদের ম্যাটেরিয়াল কী ছিল, যদি আপনি ল্যান্ডস্কেপগুলো আপনি দেখেন কীভাবে চেঞ্জ হয়েছে মানুষের। আমি একসময় দেখেছি ছোটোবেলায় যে আমাদের দাদা নানা ছিল, কাজ করতো যখন ওই ন্যাংটি পরে কাজ করতো, তো সেখান থেকে আপনি যদি দেখেন যে ওভার টাইম কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। প্রশ্ন হলো, উন্নয়ন তো হয়েছে, এখন আরও বেশি হতে পারতো, আরও বেশি হওয়ার ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়টা। এখন আপনার দেখা গেছে যে সেখানে আপনি এখন দেখেন, আপনি একসময় কী ছিল আপনার গ্রামে গঞ্জে কাজের লোকের জন্য কোনো মানে অনেক লোক গিয়ে জটলা হতো যে কাজ করার জন্য, এখন কিন্তু অপশন তৈরি হয়েছে। কিন্তু কথা হলো যে আমার যদি স্কিল ভালো না হয়, আমরা যারা বাইরে পাঠাচ্ছি সবাই কিন্তু আনস্কিল, ফলে আমার প্রোডাক্টিভিটি আমি যা ভ্যালু ক্রিয়েট করি তার থেকে বেশি তো আমাকে কেউ পে করবে না, তাতে কম পে করবে। ফলে মানুষগুলোকে আরও বেটার স্কিল করতে হবে, সেই জায়গাটা আমরা ফিল করেছি, তাই না? যে কোনো একটা এন্টারপ্রেনিউর কতটুকু পে করবে। স্যার, আপনাদের কর্মসূচির আওতায় এভাবে কি বিশেষভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? এটা তো মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে যখন একটা ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে যেটা আপা একটু আগে টাচ করেছেন, সেটা হলো প্রত্যেকটা এরিয়াতে যে মানুষটা তার আসলে কী স্কিল আছে, কোন জায়গায় তার দক্ষতা আছে, সেখানে কোন ধরনের মার্কেট আছে, গ্যাপ আছে কিনা, এবং কোনটা সে ইউটিলাইজ করতে পারবে, তাই না? তাহলে সেইগুলো দেখে তারপরে তাকে কিছু স্কোপ দেওয়া হয়। কিন্তু হিউজ ডিমান্ড যদি না থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু আছে তারা প্রডিউস করছে কিন্তু সেই প্রডিউসগুলোর সঠিক মানে মূল্য পাচ্ছে না, দাম পাচ্ছে না। কারণ আমরা কিন্তু সামষ্টিকভাবে কিন্তু আমাদের প্রাইস স্ট্যাবিলিটি কিন্তু বাংলাদেশে একটা বড় প্রবলেম, মানে যারা কৃষির সাথে জড়িত। এক বছরে আমরা 60-70 টাকা কেজি আমরা আলু খেলাম, এর পরের বছর কী হলো, আলুর দাম নেমে আসলো কত, 5-6 টাকা 7 টাকা কেজি। তো এরকম যদি আপনার দেখা যাচ্ছে কি ইনস্টেবিলিটি থাকে, তাহলে ওই যারা কৃষির সাথে জড়িত, যারা প্রান্তিক যে কর্মকাণ্ড তাদের সাথে জড়িত, সেখানে কিন্তু স্টেবিলিটিটা নাই। এখন সেই স্টেবিলিটি তো তারা আনতে পারবে না, সেটা আনতে হবে আমার সামষ্টিক অর্থনীতির যে পলিসি, সেই পলিসির উপর নির্ভর করবে। এখন আপনি দেখেন যে আপনি টাচ করেছেন যে
আপনি যদি ঢাকা শহরে আপনি দেখেন, একবার যদি আপনি হাওরে বন্যা হয়ে আপনার দেখা যাচ্ছে কি বাঁধ ভেঙে গিয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, পরে কি অনেকে দেখবেন ঢাকা শহরে চলে এসছে। ঢাকা শহরে যে আপনি এত রিক্সা দেখছেন, অটো রিক্সা, রিক্সা, হ্যাঁ, আপনি এত কিছু দেখছেন, মোটরসাইকেল কেন? কারণ ওই যে আপনার যেখানে আপনার এই যে ভাঙন ধরেছে, যেখানে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেম হয়েছে, সেখান থেকে মানুষ কিন্তু ঢাকা শহরে চলে আসছে। ফলে একসময় যারা কিনা আপনার দেখেন ক্লাইমেট এরিয়াতে তারা ব্যাংকে গিয়ে ঋণ নিতে পারতো, যখন আপনার সব কিছু অ্যাসেট চলে গেছে, তখন যে কোলাটেরাল দিয়ে যে আপনার ঋণ নিবে সেটা করতে পারছে না। সেখানে আপনার ইনফর্মাল সেক্টরে যে ঋণগুলো সেখানে গিয়ে খানিকটা হেল্প করে। এইখানে আরেকটু জানতে চাই স্যার, যে আয় বৈষম্যটা আছে, সেই আয় বৈষম্যটা বৃদ্ধির জন্য কি কোনো, যারা বেশি আয় করছেন সেই ক্ষেত্রে কি অনৈতিক কর্মকাণ্ড, অসৎ কর্মকাণ্ড এভাবে হচ্ছে? কারণ সম্পদের বন্টনটা আসলে যারা আয় করছেন তাদের ভেতরেই থাকছে। তারা আসলে এই আয়টা, এখানে কি কোনো আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের এগ্রিকালচারে কী হয়েছে, অনেক লোক কিন্তু কৃষি থেকে আপনার শহরে চলে আসছে এবং অনেকেই আপনার বাইরে কিন্তু মাইগ্রেট করে গিয়েছে, মিডল ইস্ট অন্য জায়গায় গিয়েছে। তারপরে কি আমাদের কৃষি উৎপাদন কমেছে? কমে নাই, বরং বেড়েছে। কেন বেড়েছে? কারণ আমরা বলি ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, ছদ্মবেশী। 1 বিঘা জমি আছে, একজন কাজ করলে হয় 5 ভাই কাজ করছে, 5 জনকে আমরা এমপ্লয় ধরে নিচ্ছি। আসলে তারা একজন দরকার, তাই না? তো যে কোনো একটা ইকোনমিতে যদি সারপ্লাস লেবার থাকে, তখন কি হয়? সারপ্লাস লেবার থাকলে তখন আপনার যদি জব কম থাকে, তাহলে তাদেরকে আমি কম পে করে পারি। হ্যাঁ, আপনি চীনে দেখবেন আপনার কী হয়েছে, চীনে আপনার এখন এত বেশি লেবারের ডিমান্ড তৈরি হয়েছে, এখন চিন্তা করছে বাংলাদেশ থেকে আমরা লোয়ার এন্ডে গার্মেন্টস চীনে এক্সপোর্ট করতে পারবো। কেন? কারণ ওদের লেবার কস্ট অনেক বেড়ে গেছে, আমাদের লেবার কস্ট স্টিল অনেক কম। আমি কি তাই না? ওনার কাছে একটা প্রশ্ন রাখতে পারি? শিওর। আমার খুব জানতে ইচ্ছা করে, এত বছরে 50 বছর এখন পর্যন্ত ওনার মিনিমাম ওয়েজ এটা ফিক্স করতে পারলাম না। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে ফ্ল্যাকচুয়েশনের কারণে দিনমজুর বা কৃষি কাজে যারা আছে তারা কেউ 450 টাকা দিচ্ছে, কেউ 700 টাকা দিচ্ছে, এবং নারী যদি হয় তার তো আরো অর্ধেক। কিন্তু আবার বিশেষ এটা তো মুহূর্তগুলোতে একটা কিন্তু অনেক টাকা পলিসি, দিয়ে শ্রমিক এবং পাওয়া যায়। এটা কি সম্ভব না এটা করা? এক আর দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন এগ্রিকালচার থেকে সরে গেছে, ক্ষুদ্র চাষি কিন্তু সরে যাচ্ছে, কর্পোরেট চাষি কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ। এখন দেখেন আপনি কত বড় বড় কর্পোরেট হাউস, তারা কিন্তু এখন কৃষিকাজে, এবং সেখানে কি ক্ষুদ্র চাষি কোনো সুবিধা পাচ্ছে? আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো আমরা মিনিমাম ওয়েজ তো দিব, তাই না? আমরা যে আরএনজি এক্সপোর্ট করছি, আমাদের সুবিধাটা কোথায়? অন্যান্য দেশের সাথে আমাদের চিপ লেবার, শুধু ঠিক cheap আছে, labor। তো cheap তারপরে labor তো যে- এতদিন ঝগড়া করে আমরা এটা বাড়াতে পেরেছি। তো আপনি যদি লেবারের প্রোডাক্টিভিটি বাড়াতে পারতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা এটা পুশ করতে পারতাম। কিন্তু প্রোডাক্টিভিটি না বাড়লে হয় কি, যে যারা কিনা আপনার কর্পোরেট সেক্টরে আছে, যারা কিনা আপনার মালিকরা আছে, তাদেরও তো দেখা যাচ্ছে কি আপনার ওই ডিফারেন্সটা থাকলে তারা হয়তো ওয়েস্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কম্প্রোমাইজ করতে বাধ্য হতো, যে হ্যাঁ আয় দিতে হবে। আমি প্রথমেই যেটা বলছিলাম যে স্কিল যদি না বাড়াইতে পারেন, তাহলে আমরা কি আমাদের একটা আনস্কিল লেবার শুধুমাত্র মেশিনটা চালাইতে পারে, তাকে একটু কিছু টুকটাক স্কিল দিলাম, মিনিমাম স্কিল, তাই না? তো স্কিল না বাড়াইতে পারলে, প্রোডাক্টিভিটি না বাড়াইতে পারলে আপনি ওয়েজ উপরে এনশিওর করতে পারবেন না, এটা একটা বিষয়। তারপর আপনি দেখবেন যে ওভারটাইম বাড়ছে, কিন্তু বাড়লেও তো ওভারটাইম তো আপনার সব কিছুর জীবনযাত্রা ব্যয়ও বাড়ছে, তাই না? আর পরে যে প্রশ্ন আপনি করলেন ক্ষুদ্র চাষি, আপনি যদি এগ্রিকালচার করতে চান, মেকানাইজ করতে চান, তাহলে এই যে ছোটো ছোটো আপনার প্লট, এটি আমি দেখছি যে ইম্পসিবল, করা সম্ভব না। তাহলে এই যে আপনার ক্ষুদ্র চাষি যারা, দেখেন সাবসিস্টেন্স প্রান্তিক ফার্মার যারা, আপনি দেখেন একেবারে আমি একটু আগে বললাম যে প্রাইস ইনস্টেবিলিটি এত বেশি, ফলে একটা বছর যদি আপনার কোনো কারণে দেখা যাচ্ছে কি প্রাইসটা ফল করে, আবার দেখা যাচ্ছে আপনার আছে আপনার শখ আছে, আপনার টাইমের শখ, অন্যান্য আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ফসলই আপনার নাই। জি, তো এই জিনিসগুলো একটা হলো আপনার প্রোডাকশনের শখ, রিস্ক, ঝুঁকি, আর একটা হলো আপনার মনে করেন যে প্রাইসের ঝুঁকি। এই দুইটা ঝুঁকির ক্ষেত্রে কিন্তু আপনার সারাক্ষণ তারা সাফার করছে। তো সেখানে আপনার যেটা ইন্ডিয়াতে চেষ্টা করেছে, ইন্ডিয়াতে পারে নাই, যে যদি আপনার মেকানাইজড কমার্শিয়াল ওয়েতে যদি আপনার চাষ করা যায়, যদি এটাকে ম্যানেজ করা যায়, প্রশ্ন আসে তাহলে ক্ষুদ্র চাষি যাবে কোথায়?